মোদী সরকারের মাত্র 2জন কাজ করেন। ও তাই নাকি? মোদী সরকারের মাত্র 2জন কাজ করে, আর পশ্চিমবঙ্গে জনগণের সরকার চলছে পিসি ভাইপো তো শুধুমাত্র উপলক্ষে। মিথ্যে কথা। শুধুমাত্র মুখ হিসাবে পিসি ভাইপো আছে, পেছন থেকে কিন্তু জনগণই তার নিজেদের সরকার চালাচ্ছে। এদেরকে কি বাল ছিঁড়তে জনগণ ভোট দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আর কেন্দ্র সরকারে যদি নরেন্দ্র মোদী মুখ হয়, অমিত শাহ যদি তার সেনাপতি হয়, এদের এত কেন ফাটছে আমি তো বুঝতেই পারি না। একটা জিনিসে আমার সবথেকে বেশি হাসি পায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুরো উদ্গান্ডুদের মতো কথা বলেন, কারণ তার কথা বলার কোনো রকম কোনো ভঙ্গিমা নেই, বা তিনি জেনে বুঝে হয়তো অনেক কথা বলে ফেলেন বা না জেনেও বলে ফেলেন। বুঝতে পারি না যে ওনার মাথায় আসলে কি চলে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। তো আজকে এই উদ্গান্ড মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। একটা মোদিজি আর একটা ওনার হোম মিনিস্টার। পশ্চিমবঙ্গে শুধুমাত্র পিসি ভাইপো ছাড়া তৃণমূলের নেতাদের আর কারোর মুখে কোনো কথা শুনতে পাবে না। 2011 সালে যখন ক্ষমতায় এলো, তারপরে 2016 সালের নির্বাচন, সেখানটায় বললো আমি সব কেন্দ্রে প্রার্থী। 2021 সালে এলো, সেখানটায় বললো ডবল ডবল চাকরি দেবো, শিক্ষা দেবো, এটা দেবো, ওটা দেবো। পশ্চিমবঙ্গে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যদি তার ভাইপোকে নিয়েই সারা জীবন স্বপ্ন দেখে যান, পশ্চিমবঙ্গের মানুষের জন্য যদি শুধুমাত্র 1,500 টাকা ভাতার ব্যবস্থা করেন, তাহলে তো পশ্চিমবঙ্গের অবস্থা এরকমই হবে। আর গ্লোবালি দেখতে গেলে ভারতবর্ষকে আগে কেউ চিনত না। মনমোহন সিংজির আমলে আমরা দেখেছি, যখন কোনো একটা বড় মিটিং হতো তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, তাকে অর্ধেক সময় ক্যামেরায় পাওয়া যেত না। আমরা যেটা দেখেছি সেটাই বললাম। কিন্তু বর্তমান দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা বুঝতে হবে যে ইরান একটা ফোনে, জয়শঙ্করজির একটা ফোনে ইরান হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে দিল। গ্যাস সাপ্লাই সব দেশে বন্ধ থাকলেও ভারতবর্ষে বর্তমানে গ্যাস সাপ্লাইয়ের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এখানটা যদি অমিত শাহ আর মোদিজি দেশটাকে জরুরি অবস্থায় ভালোভাবে চালাতে পারেন, তাহলে এটাতে মমতা ব্যানার্জির এত কেন অসুবিধা সেটাই তো বুঝতে পারছি না। এই দুই ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, গণতান্ত্রিক চক্রান্ত থেকে দেশ বিভাজনের চক্রান্ত, টোটাল স্বৈরাচারী মনোভাব। হ্যাঁ, আর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কয়লা তোলা থেকে বালি তোলা, চাকরি চুরি থেকে শিল্প চুরি, সব কিছু মোটামুটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আর তার ভাইপো মিলে তাঁরাও একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছেন। তা না হলে তৃণমূলে আর কোনো নেতা নেই বা নেতা ছিল না, বড় নেতা যাকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড করা যেত, কেউ ছিল না। তাই জন্য অভিষেক ব্যানার্জিকে তিনি করেছেন। আর তৃণমূলের যত নেতা আছে তারা সব ভাড়ুয়া নেতা। সেই জন্যই তো অভিষেক ব্যানার্জি আজ সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আইপ্যাকের মালিক। পশ্চিমবঙ্গে যত বড় বড় ডিসিশন নেওয়ার আছে সব কিন্তু অভিষেকের দ্বারাই নেওয়া হয়। তো এটাতেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে পরিবারতন্ত্র আবার মমতা ব্যানার্জির আমল থেকে শুরু হয়েছে। এটা ভাবতে লজ্জা লাগে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র তার নিজের স্বার্থ বা নিজের চেয়ারের লোভে কেন্দ্র সরকারের সাথে সর্বদা বিরোধিতা করে আজ পশ্চিমবঙ্গের মানুষের 12টা বাজাচ্ছেন। তাঁর মতো এত স্বৈরাচারী শাসক এর আগে ভারতবর্ষে কোনো রাজ্যে কেউ দেখেনি। নিয়ে টোটাল ভারতবর্ষটাকে দখল করেছে। দেশটাকে রসাতলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা সহযোগিতা করছেন। কারণ তিনি তো কোনো রকম কোনো প্রতিবাদ করেন না, শুধুমাত্র তিনি ক্যামেরার সামনে এসে 2-4টা কথা বলে নিজেই হারিয়ে যান। যদি তোমার এত প্রবলেম হচ্ছে তাহলে তুমি সব দলকে নিয়ে তো জোট বেঁধেছিলে, মানুষ তো সেই জোটের মুখে মুতে দিয়েছে। পশ্চিমবঙ্গে যেখানটা অভিষেক ব্যানার্জি 7 লক্ষের বেশি ভোট পেয়ে জিতল সেখানটা ইলেকশন কমিশন জনগণের, আর যেখানে মমতা ব্যানার্জি হেরে গেল নন্দীগ্রামে সেখানটা ইলেকশন কমিশন বিজেপির দালাল। যদি ইলেকশন কমিশন বিজেপির দালাল হয় তাহলে অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোট পেল কী করে? এটা সবথেকে বড় প্রশ্ন হয়ে আসবে। বা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় এখনও পর্যন্ত কী করে টিকে আছে? সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে এই ঢপবাজি চিটিংবাজি করে করে মুখ্যমন্ত্রী আর কতদিন মানুষের কাছে ভোট চাইবেন? এদের মরণ কেন হয় না সেটাই বুঝতে পারি না। এত লোক মরছে, এরা কেন মরে যায় না সেটাই বুঝতে পারছি। शाबाश बेटा, बहुत बढ़िया। গায়ের জোরে গায়ের জোর যদি বলতে চাই তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের টাকা নিয়ে কীভাবে নয়ছয় করছেন তার একটা উদাহরণ বলি। গায়ের জোর এখানটায় দেখাতে গিয়ে আজকে যে এই যে যুবসাথী হোক বা যত রকম যত ভূমিহীন এত এই যে সরকার যে ভাতা দিচ্ছে, এই ভাতাগুলো কোনো রকম কোনো ভেরিফিকেশন ছাড়াই না পশ্চিমবঙ্গের মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে। যে গভর্নমেন্ট জব করে যে যুবসাথী ফর্ম ফিল আপ করেছে তার অ্যাকাউন্টেও দেখি টাকা চলে এসছে পশ্চিমবঙ্গে। আর যারা বেকার যুবকরা রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। তো এখান থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে আবার কিনা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারাও যুবসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে তারাও যুবসাথী পাচ্ছে, সবাই পাচ্ছে। মানে যে যেখানটায় যা কিছু পেয়ে থাকুক সে মোটামুটি যুবসাথী পেয়ে যাচ্ছে। তো এখানটায় পশ্চিমবঙ্গের মানুষের টাকা নিয়ে 9-6 তাই নয় কি? এদের লজ্জা শরম এতটুকু যদি থেকে থাকতো তাহলে মুখ উঠিয়ে কথা বলতে আসতো না। কুকুরের ল্যাজ না, আর এরা হচ্ছে সব বিশ্বমানের কুকুর, ইম্পোর্ট করা। তাই এদের সাথে মুখ লাগাতে গেলে এখন নিজেদেরই মান সম্মান নষ্ট হবে, আর কিচ্ছু নয়। मादारेर बाच्चा 1,500 করে আমরা যেটা প্রায় 1 কোটি যুবকদের যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে যারা স্কলারশিপ পায় পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়,
বেকার ভাতা হিসাবে নয় তো কী হিসাবে দিচ্ছ পশ্চিমবঙ্গের? তাহলে কি ভোটের প্রচারের জন্য দিচ্ছ? আজ পর্যন্ত তো ক্লাবগুলোকে এত এত টাকা দিয়ে এলে পশ্চিমবঙ্গে, তারপরে আবার কন্যাশ্রী দিচ্ছ, রূপশ্রী দিচ্ছ, সব কিছুই দিচ্ছ তুমি টাকা ধার করে। পশ্চিমবঙ্গের মানুষ চাকরি চাইতে গেলে সে হচ্ছে বিজেপির দালাল, নাহলে সিপিএমের ক্যাডার। এটাই তো আজ পর্যন্ত শুনে আসছি, আজ 15 বছর ধরে। পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরানো ছাড়া আর তোমার কোনো কাজ নেই। আজকে তুমি বলছো নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিলে দেশ চালাচ্ছে, তুমি আর তোমার ভাইপো মিলে তো দেশটাকে রসাতলে দেওয়ার জন্য চেষ্টা করছো। যেখানটায় পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনুযায়ী, তোমার কথা অনুযায়ী, যে 1 কোটি যদি 18 বছর থেকে 40 বছর পর্যন্ত মানুষ মাধ্যমিক পাস করা আনএমপ্লয়মেন্ট, তার বাদে 70-80 লাখ নিশ্চয়ই থাকবে তোমার সরকারি কর্মচারী, সিভিক, পুলিশ, সিভিক টিচারগুলো নিয়ে থাকবেই তো। তো সেটার পরে তার বাদেও কেন্দ্র সরকারের চাকরি করা লোক আছে। তো এত যদি বেকার পশ্চিমবঙ্গে থেকে থাকে, তোমার লজ্জা করে না? তোমার মুখ পুড়ে যায় না? তুমি নাকি 40% বেকারত্ব কমিয়েছো। বলি আগে গুটা না নিজের গালে মেখে গুটা একটু খাওয়ার চেষ্টা করো, তারপরে তুমি অন্য কারোর নামে গু ছড়াতে আসবে। সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করার স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি মাধ্যমিক পাস কেন বলেছে? তার একটা হাত খরচের জন্য। যার বাবা মা মাধ্যমিক পর্যন্ত তাকে পড়াতে পেরেছে, তার বাবা মা এই 1,500 টাকা তাকে হাত খরচা দিতেই পারে। তার ততটুকু সক্ষমতা আছে যে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছে, সে তার ছেলেকে বাকি পড়াশোনাটাও করাতে পারবে। তাই বলে পশ্চিমবঙ্গে বাকি উন্নয়নের কাজ ফেলে রেখে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য এই যুবসাথী করার কোনো প্রয়োজন ছিল না। যুবসাথী যারা নিচ্ছ বা নিয়েছো, তারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো কি? যত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাদের যাদের নাম বেরিয়েছে, যারা জমা দিয়েছিলে, চাকরি আবেদন করেছিল গভর্নমেন্টের কাছে, তাদের চাকরি সব আধার কার্ডে ঢুকে গেল। তার কারণ হচ্ছে যুবশ্রী নিয়ে গিয়ে তিনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ভরে দিয়েছেন। তার মানে পশ্চিমবঙ্গে আর কোনো বেকার নেই, পশ্চিমবঙ্গে বেকারত্ব শূন্য হয়ে গেছে। এনারা সব কিছুই শূন্য করে দিয়েছেন। মানে পশ্চিমবঙ্গের কোষাগার শূন্য, পশ্চিমবঙ্গের শিল্প শূন্য, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যতেও শূন্য, পশ্চিমবঙ্গে বাকি উন্নয়নে শূন্য, আইনে তো মাইনাসে আছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তিনি চালাচ্ছেন। পুরো জঙ্গল রাজ চলছে। লালু প্রসাদ যাদবের সাথে জোট করেছেন, তো তাই দেখলে মনে হয় যে ইনি জঙ্গল রাজই চালাচ্ছেন। ठीक बोलेছো। এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে। হ্যাঁ, একদম কর্মসংস্থান তো পেয়ে যাবে। দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, এসবের মাধ্যমেই তো কর্মসংস্থান হবে, তাই না? দুয়ারে শিল্প আসবে, সব কিছুই দুয়ারে হবে। আর ঘরের ভেতরে যেতে হবে না, সেই দুয়ারেই সব খতম হয়ে যাবে। একটা কথা তোমাকে বলি, আজকে বিহার সরকার 1 টাকায় জমি দিচ্ছে। আজকে আদানি গ্রুপ তারা জমি নিয়ে সেখানে কাজ শুরুও করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে আমাদের মহারাজ গো, সবাই মহারাজ বলে কেন আমি জানি না, আমি বলতে পছন্দ করি না, কারণ তার মধ্যে সেইটুকু ট্যালেন্ট আছে বলে আমার অন্তত মনে হয় না যে কোনো দিন কখনো একটা গরিব মানুষের সেবা করেনি। কিসের মহারাজ? কোনো মহারাজ টহারাজ কেউ নয়। তিনি জমি দিয়েছিলেন শালবনিতে, কি স্টিল ফ্যাক্টরি করবে না কি করবে জানি না। মোটামুটি সেই সময় হাল্লা হয়ে গেল। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শিল্প নিয়ে এসেছেন। তারপরে দেখলাম কি, মমতা ব্যানার্জির আদর্শ এবং অনুপ্রেরণায় পাঁচিল দেওয়া হয়েছে, কিন্তু কাজ এখনও কিছুই শুরু হয়নি। 10টা বছর হয়ে গেল। সেই 1 টাকায় জমি সৌরভ গাঙ্গুলি তার মালিকানাধীন পেয়ে সেখানটায় তিনি এবার গাছ লাগিয়ে বেচবেন আর কি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা, আর এই হচ্ছে মমতার প্ল্যান। যখন ভোট আসে তখন শিল্প আসে, ভোট যায় শিল্পকেও নিয়ে চলে যায়। भैंचो सारे मिलके हमको पागल बना। হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। হ্যাঁ, আবার 2 কোটি ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে, মানে 1 কোটি এখনও বেকার আছে, 2 কোটিকে চাকরি দিয়েছে, 3 কোটি সরকারের খাতায় যারা এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট, সেগুলো মিলিয়ে আরও কয়েকটা কিছু পাওয়া যাবে। প্রবাসী কিছু ছেলে থাকে, 17 লাখ 18 লাখ লোক বাইরে কাজ করে। তা বলি পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? 100-150 কোটি হবে হয়তো। ওনারা 2 কোটি চাকরি দিয়েছেন। বলছি কোন সুরের বাচ্চা বলছে 2 কোটি চাকরি দিয়েছে? আমাকে একবার দেখাবেন তো সরকারি চাকরি, সেটার কথা বলছি। এই 1,500-2,000 টাকা ভাতা নয়, 2 কোটি চাকরি। পশ্চিমবঙ্গে মায়েদের সংখ্যা 1 কোটি। কী করে হচ্ছে? ইনাদের হিসাব ভগবান বুঝতে পারবে না। 2 কোটি চাকরি, এটা কি মুখের কথা? এ কি মগের মুলুক নাকি? আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। হ্যাঁ, ওই যুবসাথী, এমএসএমই স্কিম, 100 দিনের কাজের টাকা যাদের অ্যাকাউন্টে ঢোকাচ্ছ, তাদের অ্যাকাউন্টগুলো নিয়ে মোটামুটি সরকারের কাছে তোমরা দেখাতে চাইছো যে আমরা পশ্চিমবঙ্গে একটাও বেকার নেই, সবাই কিন্তু কাজের মধ্যে আছে। তো বলছি পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন ধাতুতে তৈরি, বা আপনার রক্তটা কোন জানোয়ারের রক্ত আছে, সেটা জানার খুব ইচ্ছে করে। এই যে বেকারত্ব নিয়ে আজকে এত কথা বলছেন, পশ্চিমবঙ্গে 40% বেকারত্ব কমেছে। আমি তো দেখিনি আমাদের গ্রামে কেউ একজন সরকারের অন্যান্য কোনো স্কিমে চাকরি পেয়েছে। পাশের গ্রামেও কেউ পায়নি। স্কুল টিচারের চাকরি পেয়েছে, কিন্তু সেগুলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। সেটাই তো একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার জীবন দশায় কখনো কোনো দিন সত্যি কথা বলতে শিখলেন না, আর কখনো বলেনও নি মনে হয়। ইনি যে এত পরিমাণে জ্ঞানী, বছরে 2 কোটি চাকরি, পশ্চিমবঙ্গে 40% বেকারি কমেছে, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরা তাহলে কেন সুখে নেই? বিজেপির পেছনে হাঁটার জন্য একটা লোক থাকতো না যদি এত উন্নয়ন হতো। इसकी माँ का भोला चेहरा। এরা সত্যি কথা বলতে মানব নয়, এরা হচ্ছে দানব। দানবের আরেক রূপ হচ্ছে মমতা।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।